আমার জীবনসঙ্গী হতে চায় আমার সন্তান। আমি অবাক হয়ে শুনলাম যখন আমার ছেলে অভিলাষ বলল, গতকাল রাতে যখন ভয়ে আমার বিছানায় এসে শুয়ে পড়েছিলে, তোমার উষ্ণ শ্বাস আমার গালে লাগছিল। আমি উপলব্ধি করলাম, মা, তুমি শুধু আমার জন্মদাতা নয়, তুমি আমার জীবনের সঙ্গিনী। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি বাবার স্থান পূরণ করব তোমার জীবনে গিয়ে। ঝড়ের রাতে ভয়ে আমি ছেলের বিছানায় শুয়েছিলাম, মনে পড়ল। কিন্তু সে কিনা এটাকে এমনভাবে দেখেছে। আমি যখন এই ছেলেকে জন্ম দিয়েছিলাম, তখন কি ভেবেছিলাম একদিন সে আমাকে তার স্ত্রী হিসেবে দেখবে? অভিলাষ, তুমি কি পাগল হয়ে গেছ? আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম। তুমি আমার সন্তান। হ্যাঁ, আমি তোমার সন্তান, মা। কিন্তু আমি এখন একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমি দেখেছি তুমি কত একা। বাবা চলে যাওয়ার পর তুমি কত কষ্ট পেয়েছ। আমি চাই না তুমি আর একা থাকো। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার স্বামীর মতো। অভিলাষ আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে পিছু হটে যাচ্ছিলাম। আমার নিজের রক্তমাংসের সন্তান, আমার গর্বের ফল, আমাকে স্ত্রী হিসেবে চায়। এ কেমন পৃথিবী? আমি কোথায় আছি? অভিলাষ, এসব অন্যায় চিন্তা ত্যাগ করো। এটা অতি ভয়ঙ্কর পাপ, আমি বললাম, কিন্তু আমার গলা কাঁপছিল ভয়ে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের সাথে আমার জীবনের এক অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। এমন এক অভিজ্ঞতা যা আমার পরিবারকে চিরতরে বদলে দিয়েছে। আমাদের পরিবারের মাঝে একটি অদ্ভুত রহস্য লুকিয়ে ছিল যা আমি কখনো জানতাম না। সবকিছু শুরু হলো গত বছরের শেষের দিকে, যখন আমার স্বামী অনিন্দ একটি ব্যবসায়িক সফরে সিঙ্গাপুর গেল। সে প্রায়ই বিদেশে যায়, তাই এটা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। আমি ভেবেছিলাম যে এবারও সবকিছু স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু ভুল ভেবেছিলাম। অনিন্দ যাওয়ার ২ দিন পর, রাত প্রায় ১২টায় আমার ফোনে একটি অদ্ভুত কল এলো। পরিচিত কোনো নম্বর ছিল না, আমি ধরলাম। হ্যালো, শ্রাবন্তী রায় বলছি, আমি বললাম। অন্য প্রান্ত থেকে প্রথমে কোনো সাড়া এলো না, শুধু একটা ভারী শ্বাসের শব্দ শুনতে পেলাম। আমি আবার বললাম, হ্যালো? কে বলছেন? শ্রাবন্তী, কয়েক মিনিটের মধ্যে তোমার বাড়ির দরজায় একটি প্যাকেজ আসবে। সেটা নিয়ে যাও, কিন্তু কাউকে বলো না। তোমার স্বামী বিপদে আছে। কি একটি পুরুষকণ্ঠ বলল, গলাটা যেন কেউ পরিবর্তন করেছে, চিনতে পারছিলাম না। কে আপনি? অনিন্দ কোথায়? কি হয়েছে তার? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। শুধু প্যাকেজটা নাও আর নির্দেশ অনুসরণ করো। কারো সাথে এ বিষয়ে আলোচনা করো না, এমনকি পুলিশের সাথেও না। তাহলেই সে বেঁচে যাবে। কি এই বলে লোকটি ফোন কেটে দিল। আমার হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। কি করব বুঝতে পারছিলাম না। অর্ণব আর দীপা ঘুমিয়ে পড়েছিল, তাদের জাগাতে চাইলাম না। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, রাস্তা খালি। কিছুক্ষণ পর আমি দেখলাম একটি মোটরসাইকেল আমাদের বাড়ির সামনে এসে থামল। একজন হেলমেট পরা ব্যক্তি একটি ছোট প্যাকেজ আমাদের গেটের কাছে রেখে দ্রুত চলে গেল। আমি ভয়ে ভয়ে বাইরে গেলাম। প্যাকেজটি নিয়ে দ্রুত ঘরে ফিরে এলাম। সেটি খুললাম, ভেতরে ছিল একটি পুরানো ফোন, একটি চাবি, আর একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, এই ফোনে সর্বদা চার্জ রাখবে। আমরা যোগাযোগ করব। চাবিটি সুন্দরবনের কাছে একটি বাড়ির ঠিকানা পরে দেওয়া হবে। অনিন্দ সেখানেই আছে। তার জীবন তোমার হাতে। আমি বিছানায় বসে পড়লাম, মাথা ঘুরছিল। কি করব? পুলিশে খবর দেব? না, তারা বলেছে তা করতে না। অনিন্দকে ফোন করি। আমি তার নম্বরে কল করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তখন হঠাৎ প্যাকেজের ফোনটি বেজে উঠল। হ্যালো, আমি কাঁপা গলায় বললাম। শ্রাবন্তী, আমার কথা মনে রাখবে। আগামীকাল তুমি একাই সুন্দরবনের দিকে রওনা দেবে। কেউ জানতে পারবে না তুমি কোথায় যাচ্ছ। কি ফোনে সেই একই পরিবর্তিত কণ্ঠ। কিন্তু আমার বাচ্চারা? আমি কি করে তাদের ছেড়ে যাব? আমি জিজ্ঞেস করলাম। তোমার মাকে ডেকে নাও বাচ্চাদের দেখাশোনার জন্য। তাকে বলবে তুমি অনিন্দর কাছে যাচ্ছ সিঙ্গাপুরে। হঠাৎ করে
সেখানে তুমি 3 দিন থাকবে গু। আমার মা? কিন্তু তিনি তো গু। আমি কথা শেষ করার আগেই বুঝতে পারলাম যে এই লোক আমাদের সম্পর্কে সবকিছু জানে না। আমার মা 2 বছর আগে মারা গেছেন। হ্যাঁ, তোমার মা। এখন শোনো, তুমি ঠিক যেভাবে বলছি সেভাবে করবে। নইলে ঘি। ফোনে ভয়ঙ্কর একটা শব্দ হলো, যেন কেউ গলা টিপে ধরেছে। তোমার স্বামী মারা যাবে গু। আমি কাঁদতে শুরু করলাম। ঠিক আছে, আমি যাব। কিন্তু দয়া করে আমার স্বামীকে কিছু করবেন না গি। ভালো। কাল সকাল 8টায় হাওড়া স্টেশনে যাবে। সেখান থেকে নামখানা যাওয়ার ট্রেন ধরবে। আমরা তোমাকে দেখছি কে, এই বলে লোকটি ফোন কেটে দিল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। অর্ণব আর দীপাকে কি বলব ভাবছিলাম। তাদের কাছে মিথ্যা বলতে হবে, যা আমি কখনো করিনি। অবশেষে সকালে ওদের বললাম যে আমার এক বান্ধবী অসুস্থ হয়ে পড়েছে, আমাকে 3 দিনের জন্য তার কাছে যেতে হবে। আমার বড় ভাই অশোককে ফোন করে বললাম বাচ্চাদের দেখাশোনা করতে। সে রাজি হয়ে গেল। সকাল 8টায় আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। নামখানার ট্রেন ধরলাম। আমার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কে এই লোক? কেন অনিন্দকে অপহরণ করেছে? তারা কি টাকা চায়? নাকি অন্য কিছু? ট্রেনে যাত্রা করতে করতে আমি অতীতে ফিরে গেলাম। আমি আর অনিন্দ কলেজের সময় থেকেই একসাথে আছি। বিয়ের পর অর্ণব আর দীপার জন্ম, আমাদের সুখী সংসার। অনিন্দ একটি বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, আমি একটি স্কুলে শিক্ষিকা। আমাদের জীবন স্বাভাবিক, সাধারণ, এমন কিছুই নেই যা এই ধরনের বিপদকে আকর্ষণ করতে পারে। নামখানা স্টেশনে পৌঁছে আমার ফোনে আরেকটি মেসেজ এলো, লটারি ঘাট থেকে একটি বোট নিবে। বোটওয়ালাকে বলবে তোমাকে গজালিদিয়ায় নামাতে গু। আমি নির্দেশ অনুসরণ করলাম। লটারি ঘাটে একটি ছোট বোট ছিল, বোটওয়ালা যেন আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাকে গজালিদিয়া যেতে বললাম, সে নীরবে মাথা নাড়ল। সুন্দরবনের জলপথে ভ্রমণ করতে করতে আমি চারপাশের গভীর জঙ্গল দেখছিলাম। সূর্য ডুবে যাচ্ছিল, চারদিকে অন্ধকার নেমে আসছিল। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু অনিন্দর কথা ভেবে সাহস সঞ্চয় করছিলাম। গজালিদিয়ায় পৌঁছে বোটওয়ালা আমাকে নামিয়ে দিল। সেখানে একটি ছোট গ্রামের মতো কয়েকটা ঘর। একজন বয়স্ক মহিলা আমার কাছে এসে বললেন, আপনি শ্রাবন্তী দেবী? আসুন আমার সাথে গিয়ে। আমি অবাক হয়ে তার পিছু নিলাম। তিনি আমাকে একটি ছোট কুডে ঘরে নিয়ে গেলেন। এখানে অপেক্ষা করুন। রাতে কেউ আসবে আপনার কাছে, তিনি বললেন। আমার স্বামী কোথায়? আমি তাকে দেখতে চাই, আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না, মা। আমাকে শুধু বলা হয়েছে আপনাকে এখানে রাখতে, তিনি বলে চলে গেলেন। আমি ঘরের মধ্যে একা বসে রইলাম। বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে, সুন্দরবনের নিস্তব্ধতা ভয়ঙ্কর লাগছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কেউ এলো না। আমি ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দরজায় শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। রাত কত বাজে জানি না, কিন্তু বাইরে এখনও গভীর অন্ধকার। দরজা খুলে একজন লোক ঢুকল, তার মুখে কালো মাস্ক। শ্রাবন্তী দেবী? লোকটি জিজ্ঞেস করল, গলাটা সেই পরিবর্তিত কণ্ঠ। হ্যাঁ, আমি। আমার স্বামী কোথায়? আমি উঠে দাঁড়ালাম। আপনি এখন আমার সাথে আসবেন। আমরা একটি জায়গায় যাব, সেখানে আপনার স্বামী আছেন। গিউ। কে আপনি? কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। লোকটি কিছু বলল না, শুধু বাইরে যাওয়ার ইশারা করল। বাইরে একটি জিপ গাড়ি অপেক্ষা করছিল। আমি ভয়ে ভয়ে গাড়িতে উঠলাম। গাড়ি জঙ্গলের মধ্য দিয়ে চলতে লাগল। কোনো রাস্তা নেই, শুধু কাঁচা পথ। আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম, কিন্তু গভীর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। প্রায় 1 ঘণ্টা চলার পর গাড়ি একটি বাড়ির সামনে এসে থামল। বাড়িটি জঙ্গলের মধ্যে একটি পুরানো বাংলো, ব্রিটিশ আমলের। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে বাস করে না। লোকটি আমাকে নামতে বলল। এই বাড়িতে আপনার স্বামী আছে। কিন্তু তার সাথে দেখা করার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে, লোকটি বলল। কি জানতে হবে? আমি শুধু আমার স্বামীকে দেখতে চাই, আমি অধৈর্য হয়ে বললাম। ধৈর্য ধরুন, লোকটি একটি ঘরের দিকে ইশারা করল। ওই ঘরে যান, সেখানে একটি ফাইল আছে। সেটি পড়ুন। তারপর আমরা আপনার স্বামীর কাছে যাব। আমি ঘরে ঢুকলাম। টেবিলের উপর একটি পুরনো ফাইল ছিল। ফাইলে কয়েকটি পুরানো ফটোগ্রাফ আর কাগজপত্র ছিল। আমি ফটোগুলো দেখতে শুরু করলাম। প্রথম ফটোটি একটি পরিবারের, একজন মহিলা, একজন পুরুষ আর 2টি শিশু।
পুরুষটি আমার শ্বশুরের মতো দেখতে, তবে তার চেয়ে অনেক কম বয়সী। মহিলাকে চিনতে পারলাম না। পিছনে লেখা ছিল দিলীপ রায়, সুচিত্রা রায়, অনিন্দ রায় ও অনুপম রায়, 1985। দিলীপ রায় ছিলেন আমার শ্বশুর, অনিন্দর বাবা। কিন্তু সুচিত্রা কে? আমার শাশুড়ির নাম ছিল মনিকা। আর অনুপম কে? অনিন্দ তো একমাত্র সন্তান বলে জানতাম। আরেকটি ফটো দেখলাম, এটি একটি বাড়ির, এই বাড়িরই। পিছনে লেখা রায় পরিবারের সুন্দরবন বাড়ি, 1990। অন্য আরও কিছু ফটো ছিল, সবই এই পরিবারের, এই বাড়ির। একটি ফটোতে দেখলাম অনিন্দ ও অনুপম, দুই ভাই একসাথে খেলছে। তারপর আমি কাগজপত্র দেখতে শুরু করলাম। এগুলো বিভিন্ন আইনি দলিল, জমির কাগজপত্র। এই বাড়ি ও জায়গাটি দিলীপ রায়ের নামে ছিল, তার মৃত্যুর পর তার স্ত্রী সুচিত্রা রায়ের নামে হয়। আরেকটি দলিলে দেখলাম সুচিত্রা রায়ের মৃত্যুর পর সম্পত্তি তার দুই ছেলে অনিন্দ ও অনুপম রায়ের মধ্যে সমানভাবে ভাগ হবে। এই সব তথ্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অনিন্দ আমাকে কখনো তার ভাই সম্পর্কে বলেনি, এমনকি তার মা সুচিত্রার কথাও নয়। সে বলেছিল তার মা মনিকা অল্প বয়সে মারা গেছেন, তার বাবা দিলীপ আবার বিয়ে করেননি, একাই তাকে বট করেছেন। কিন্তু এই দলিলগুলো একদম ভিন্ন কাহিনী বলছিল। আরও একটি কাগজ পেলাম, এটি একটি পুলিশ রিপোর্ট। রিপোর্টে লেখা ছিল 1995 সালে এই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে। সুচিত্রা রায় এবং অনুপম রায়, তখন 12 বছর বয়সী, একটি আগুনে মারা যান। আগুনের কারণ অজানা। দিলীপ রায় ও অনিন্দ রায়, তখন 15 বছর বয়সী, দুর্ঘটনার সময় কলকাতা ছিলেন। আমি এইসব পড়ে থরথর করে কাঁপছিলাম। অনিন্দ আমার কাছে তার জীবন সম্পর্কে মিথ্যা বলেছে। সে কেন এটা করেছে? তার ভাই ও আসল মায়ের কথা কেন লুকিয়েছে? দরজা খুলে সেই মাস্কধারী লোকটি ঢুকল। এখন বুঝতে পারছেন? সে জিজ্ঞেস করল। কিছুই বুঝতে পারছি না, আমি জবাব দিলাম। এসব কি? অনিন্দ কোথায়? আসুন, লোকটি বলল, আমি আপনাকে সব দেখাই। লোকটি আমাকে বাড়ির উপরের তলায় নিয়ে গেল। একটি বন্ধ দরজার সামনে এসে থামল। আপনার স্বামী এখানে আছেন, সে বলল। কিন্তু আপনি যা দেখবেন তার জন্য প্রস্তুত থাকুন। সে দরজা খুলল, আমি ভেতরে ঢুকলাম। ঘরটি অন্ধকার, শুধু একটি ছোট বাতি জ্বলছিল। আমি দেখলাম একটি খাটে কেউ শুয়ে আছে। অনিন্দ, আমি ডাকলাম, কাছে গিয়ে। খাটে শোয়া ব্যক্তি আস্তে আস্তে উঠে বসল। আমি দেখে চমকে উঠলাম, এ তো অনিন্দ নয়। এই লোকটিকে আমি চিনি না। কিন্তু তার চেহারায় কিছু একটা অদ্ভুতভাবে চেনা চেনা লাগছে। তুমি কে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। শ্রাবন্তী, আমাকে চিনতে পারছ না? লোকটি জিজ্ঞেস করল। আমি অনুপম, অনিন্দর ভাই। আমি বিস্ময়ে থমকে গেলাম। অনুপম? কিন্তু তুমি তো মারা গেছ আগুনের দুর্ঘটনায়। না, আমি মরিনি, অনুপম বলল। সেই রাতের ঘটনা একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি ষড়যন্ত্র। আমার মাথা ঘুরছিল। ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? অনিন্দর, অনুপম বলল, তার চোখে রাগ ও বেদনা। সে চেয়েছিল এই সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হতে। না, এটা হতে পারে না, আমি চিৎকার করে উঠলাম। অনিন্দ এমন কিছু করতে পারে না। কিন্তু সে করেছে, অনুপম ধীরে ধীরে বলল। সে আমাদের মাকে ও আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। সে বাবাকে কলকাতায় নিয়ে গেল, আর সেই রাতে এই বাড়িতে আগুন লাগাল। আমি কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু আমার মা পারলেন না। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কেন তুমি এতদিন লুকিয়েছিলে? কেন কারো সাথে যোগাযোগ করনি? আমি খুব ভয় পেয়েছিলাম, অনুপম বলল। আমি জানতাম অনিন্দ আমাকে খুঁজবে। আমি ছিলাম মাত্র 12 বছরের বাচ্চা। আমি পালিয়ে গেলাম, এক মৎস্যজীবী পরিবার আমাকে আশ্রয় দিল। তাদের সাথেই থাকলাম, নতুন নাম, নতুন পরিচয় নিয়ে। কিন্তু আমি কখনো ভুলিনি কি হয়েছিল। আমি বিচার চাই। এসব কি সত্যি? আমি বিটবিট করে বললাম। এত বছর অনিন্দ এত বড় একটা মিথ্যা নিয়ে বেঁচে এসেছে? হ্যাঁ, অনুপম বলল। আর এখন সময় এসেছে সত্য প্রকাশের। এই সময় দরজা খুলে মাস্কধারী লোকটি ভেতরে এলো। আমরা অনিন্দকে ধরেছি, সে বলল। সে এখানে আসছে। কোথায় সে? আমি জিজ্ঞেস করলাম। তাকে সিঙ্গাপুর থেকে ধরে আনা হয়েছে, মাস্কধারী লোকটি বলল। তার ব্যবসায়িক সফর ছিল না, সে পালাচ্ছিল। আমরা খবর পেয়েছিলাম সে আমাদের অনুসন্ধান সম্পর্কে জেনে গেছে।
তোমরা কারা? আমি জিজ্ঞেস করলাম। মাস্কধারী লোকটি তার মাস্ক খুলে ফেলল। সে একজন তরুণ পুরুষ, আমি তাকে চিনি না। আমি সুমন, অনুপমের ছেলে, সে বলল। ছেলে? আমি অবাক হয়ে তাকালাম। তোমার বয়স কত? 18, সুমন বলল। আমার বাবা এখানকার একজন মেয়েকে বিয়ে করেছিলেন। আমার মা 2 বছর আগে মারা গেছেন। আমি তখন থেকেই বাবাকে সাহায্য করছি ন্যাযবিচার পাওয়ার জন্য। এই সময় বাইরের শব্দ হল, কারা যেন এসেছে। কিছুক্ষণ পর দরজা খুলে কয়েকজন লোক ভেতরে এলো। তাদের মধ্যে একজন হাতকড়া পরা অবস্থায়, অনিন্দ। শ্রাবন্তী। অনিন্দ আমাকে দেখে চিৎকার করে উঠল। তুমি এখানে কি করছ? আমি অনিন্দর দিকে তাকালাম, তার চোখে ভয় ও অপরাধবোধ দেখতে পেলাম। সত্যি কথা জানতে এসেছি, আমি বললাম। তুমি আমাকে সবকিছু সম্পর্কে মিথ্যা বলেছ গু। অনিন্দ তখন মাটিতে বসে পড়ল। আমি জানতাম একদিন এটা হবে, সে বিটবিট করল। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না গিয়ে। তুমি কি সত্যিই তোমার মা ও ভাইকে হত্যা করতে চেয়েছিলে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা ভারী হয়ে আসছিল। অনিন্দ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে মাথা নাড়ল। আমি চাইনি তারা মারা যাক। আমি শুধু চেয়েছিলাম সম্পত্তি, টাকা, ক্ষমতা। আমি ভেবেছিলাম শুধু একটু আগুন লাগাবো, তারা ভয় পেয়ে বাড়ি ছেড়ে যাবে। কিন্তু তার কথা শেষ হল না। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, অনুপম শেষ করল। আমি কোনোভাবে বেঁচে গেলাম, কিন্তু আমাদের মা পারলেন না গিয়ে। অনিন্দ কাঁদতে শুরু করল। আমি অনুতপ্ত, প্রতিদিন অনুতপ্ত। আমি ভেবেছিলাম অনুপমও মারা গেছে। আমি নিজেকে নতুন করে শুরু করেছিলাম, একটি নতুন জীবন, নতুন পরিচয়। আমি বাবাকে বলেছিলাম আমাদের মা মনিকা নামে, যিনি অনেক আগে মারা গেছেন। বাবা দুঃখে এত ভেঙে পড়েছিলেন যে তিনি কারো সাথে এ বিষয়ে কথা বলতেন না। তারপর বাবা মারা গেলেন গু। সুমন এগিয়ে এলো। আমরা পুলিশকে সব বলেছি। তারা আসছে। অনিন্দ রায়, তোমাকে হত্যার চেষ্টা ও অগ্নিসংযোগের অপরাধে গ্রেফতার করা হবে গু। আমি কাঁদতে কাঁদতে বললাম, অর্ণব আর দীপা, তাদের কি হবে? অনুপম আমার কাছে এসে বলল, শ্রাবন্তী, আমি জানি তুমি এ বিষয়ে কিছুই জানতে না। তুমি ও তোমার সন্তানরা এর জন্য দায়ী নও। আমি তোমাদের সাহায্য করব। আমি তোমার সন্তানদের কাছে থাকব, তারা আমার ভাইয়ের সন্তান, আমার নিজের রক্ত। কয়েক ঘণ্টা পরে পুলিশ এসে অনিন্দকে নিয়ে গেল। আমি অনুপম ও সুমনের সাথে কলকাতা ফিরে এলাম। অর্ণব ও দীপাকে সবকিছু বলতে হল। তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সত্যটা মেনে নিল। অনেক মামলা, বিচার, আইনি প্রক্রিয়ার পর অনিন্দ দোষী সাব্যস্ত হল এবং বহু বছরের কারাদণ্ড পেল। আমরা জানতে পারলাম অনিন্দ শুধু এই ঘটনাই নয়, আরও অনেক অপরাধে জড়িত ছিল, জালিয়াতি, ঠকবাজি, প্রতারণা। আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। আমরা সেই পুরানো বাড়িতে ফিরে গেলাম সুন্দরবনে, সেখানেই থাকতে শুরু করলাম। অনুপম আমাদের পরিবারের অংশ হয়ে গেল, কাকা হিসেবে অর্ণব ও দীপার কাছে। সুমনও আমাদের পরিবারে যোগ দিল, সে অর্ণবের সঙ্গে খুব ভাব জমাল। এখন 5 বছর পরে আমরা আবার একসাথে আছি, একটি ভিন্ন পরিবার, কিন্তু এটিই আমাদের আসল পরিবার। আমাদের জীবনে একটি অন্ধকার অধ্যায় ছিল, কিন্তু এখন আমরা আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শিখেছি সত্য যতই কঠিন হোক, এটি সবসময় সামনে আসে। আর যখন এটি আসে, আমাদের সবাইকে মুখোমুখি হতে হয়। আমি প্রায়ই ভাবি, আমি কি অনিন্দকে ক্ষমা করতে পারব? সে আমার সন্তানদের বাবা, আমার জীবনের 20 বছরের সঙ্গী। কিন্তু সে একজন হত্যাকারী, একজন মিথ্যাবাদী। সময় এগিয়ে চলেছে, আর এখন আমি জানি যে জীবন অদ্ভুত মোড় নিতে পারে। আমরা কখনই জানি না আমাদের কি অপেক্ষা করছে। কিন্তু আমি এটাও শিখেছি যে যত অন্ধকারই হোক, সত্য ও ভালোবাসা সবসময় আলো দেখায়। আমার নাম শ্রাবন্তী রায়, আর এটি আমার জীবনের গল্প, একটি অবিশ্বাস্য, রহস্যময়, রোমাঞ্চকর জীবন, যা আমি কখনো কল্পনাও করিনি।